হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব রেলের বিগত 20 বছরের প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি এবং রেলওয়ের অন্যান্য পরীক্ষাসহ ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট হিসাবে কাকে ঘোষিত করা হয়েছিল? তো এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বাহাদুর শাহ জাফরকে 1857 সালের মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট হিসাবে ঘোষিত করা হয়েছিল। তো এ প্রসঙ্গে জেনে নেব যে দিল্লি থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন। 1 নাম্বার হচ্ছে দিল্লি থেকে হচ্ছে বাহাদুর শাহ জাফর। 2 নাম্বার হচ্ছে কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে নানা সাহেব এবং তাতিয়া টোপি। 3 নাম্বার হচ্ছে লক্ষ্ণের আওধ থেকে হচ্ছে যোগদান দিয়েছিলেন বেগম হজরত মহল। 4 নাম্বার ঝাঁসি থেকে হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। 5 নাম্বার হচ্ছে বিহার থেকে 1857 সালের মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং। 6 নাম্বার হচ্ছে ফৈজাবাদ থেকে হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী আহমদ উল্লাহ। নেক্সট হচ্ছে 7 নাম্বার বরেলি থেকে নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর খান। রোহিলাখণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর। 9 নাম্বার হচ্ছে জগদীশপুরে নেতৃত্ব দিয়েছিলেন কুয়ার সিং। তো এভাবে তোমরা অবশ্যই এগুলি মনে রাখবে। প্রত্যেকটি চাকরি পরীক্ষায় 1857 সালের মহাবিদ্রোহে কে কোথার থেকে নেতৃত্ব দিয়েছিলেন জিজ্ঞেস করা হয়। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে কোন যন্ত্র যা মূলত তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়? তো কোন যন্ত্র উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়? 4টি অপশন দেখে নাও। 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কোনটি? অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পাইরোমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। তো এ প্রসঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। 1 নাম্বার হচ্ছে থার্মোমিটার, তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। তাপমাত্রা পরিমাপ করতে থার্মোমিটার ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে ব্যারোমিটার, বায়ুর চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে অ্যামমিটার, যেটি হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত হয়। 4 নম্বর হচ্ছে ভোল্টমিটার, এটি হচ্ছে বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাপ করতে ব্যবহৃত হয়। 5 নাম্বার হচ্ছে স্পিডোমিটার, খুবই গুরুত্বপূর্ণ। স্পিডোমিটারের সাহায্যে গাড়ির গতি পরিমাপ করতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে 6 নাম্বার দেখো হাইগ্রোমিটার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। খুবই ইম্পর্টেন্ট এটি 6 নাম্বারটি, যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয় হাইগ্রোমিটার। নেক্সট হচ্ছে 7 নাম্বারটি আছে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের কম্পন ও তীব্রতা পরিমাপ করা হয়। 8 নাম্বার হচ্ছে ডায়নামোমিটার, এর সাহায্যে বল বা শক্তি পরিমাপে ব্যবহৃত হয়। 9 নাম্বার হচ্ছে ল্যাক্টোমিটার, দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে এই ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়। দুধে জল আছে কিনা তা পরিমাপ করতে ব্যবহার করা হয়। খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এই প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয়েছিল। 10 নাম্বার হচ্ছে প্যারালাক্স যন্ত্র, দূরবর্তী বস্তু বা নক্ষত্রের দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। এগুলি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে, খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ইউআরএল কি? এখানে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা দেখে নাও। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ইন্টারনেটের প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা। ইউআরএল কি? ইন্টারনেটে প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা। তো ইউআরএল এর ফুল ফর্ম কি? তোমাদের অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করে যে ইউআরএল এর হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
এ প্রসঙ্গে কম্পিউটারের আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম দেখে নেব। 1 নম্বরে আছে সিপিইউ। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 2 নম্বর হচ্ছে RAM, র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 3 নম্বর হচ্ছে রোম, এর পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। 4 নম্বর হচ্ছে ইউএসবি, এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। 5 নম্বর হচ্ছে এইচটিটিপি। এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এগুলি তোমাদের প্রত্যেকটি চাকরি পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হয়। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। কোন দেশের বাসিন্দারা প্রথম ভারতে আসার সমুদ্রপথে আবিষ্কার করেন? কোন দেশের বাসিন্দারা প্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন? 4টি অপশনের মধ্যে কোনটি উত্তর হবে তোমরা দেখে নাও। যে 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পর্তুগিজ। 1498 সালে ভাস্কো ডা গামা প্রথম ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতের হচ্ছে কালিকটে পৌঁছান। তিনি পর্তুগিজ নাবিক ছিলেন। তাহলে ভাস্কো ডা গামা একজন কী ছিলেন? পর্তুগিজ নাবিক ছিলেন। এবং তিনি 1498 সালে ভারতে আসেন। কোথা থেকে? ইউরোপ থেকে। ভারতের কোথায় পৌঁছান তিনি? কালিকট বন্দরে পৌঁছান। এ প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। 1 নম্বর প্রশ্নটি কী আছে? ভারতের সর্বপ্রথম আসা ইউরোপীয় শক্তি কারা? তাহলে ভারতে সর্বপ্রথম কারা আসেন? পর্তুগিজরা আসেন। 2 নম্বর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কবে? 31শে ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, ডাচরা ভারতের প্রথম কারখানা কোথায় স্থাপন করে? মুসলিপত্তনমে। তাহলে ডাচরা ভারতে প্রথম কারখানা স্থাপন করে কোথায়? মুসলিপট্টনমে। 4 নম্বরটি কী আছে? কোন যুদ্ধে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যা দখল করে? এখানে সঠিক উত্তর হবে বক্সারের যুদ্ধ। আর এই বক্সারের যুদ্ধ হয় 1764 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, পর্তুগিজদের প্রধান উপনিবেশ কোথায় ছিল? এই পর্তুগিজদের প্রধান উপনিবেশ ছিল গোয়াতে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ইংরেজরা ভারতের প্রথম কারখানা কোথায় স্থাপন করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুরাট। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই আমাদের এই ভিডিওগুলি লাইক করবে। আর তোমরা যারা যারা আমাদের এনটিপিসি পরীক্ষার জন্য সাজেশন নোটটি নিতে চাও, মাত্র 99 টাকার বিনিময়ে জিকের সম্পূর্ণ 200 পেজের সাজেশন নোট, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। হরিয়ানার কোন স্থানে ভারত সরকার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে? হরিয়ানার কোন স্থানে ভারত সরকার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে? তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা দেখে নাও। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গোরখপুরে। এবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেগুলি কোথায় অবস্থিত। তো 1 নাম্বার কি আছে? তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। 2 নম্বর হচ্ছে রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি রাজস্থানে অবস্থিত। 3 নম্বর হচ্ছে কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। 4 নম্বর হচ্ছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি কোথায় অবস্থিত? এটি তামিলনাড়ুতে অবস্থিত। 5 নম্বর হচ্ছে কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি কর্ণাটকে অবস্থিত। নেক্সট হচ্ছে 6 নম্বর নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি উত্তরপ্রদেশে অবস্থিত। 7 নম্বর হচ্ছে গোরখপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এটি হরিয়ানায় অবস্থিত। 8 নম্বর হচ্ছে কালপাক্কাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তামিলনাড়ুতে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্নই অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে। তো নেক্সট প্রশ্ন দেখে নিই। কাকে ভূগোলের জনক বলা হয়? কাকে ভূগোলের জনক বলা হয়? তোমরা অপশনগুলি দেখে নাও। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। তো এ প্রসঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ জনক দেখে নেব। 1 নম্বরে আছে আইজ্যাক নিউটন, তাকে হচ্ছে পদার্থবিজ্ঞানের জনক বলা হয়। 2 নম্বর হচ্ছে চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজকে
কম্পিউটারের জনক বলা হয়? 3 নাম্বার, আলবার্ট আইনস্টাইন, তাকে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয়। 4 নাম্বার হচ্ছে ডারউইন, ডারউইনকে বিবর্তনবাদের জনক বলা হয়। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে গ্রেগর মেন্ডেল, গ্রেগর মেন্ডেলকে জেনেটিক্সের জনক বলা হয়। 6 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, ডেমোক্রিটাস, এনাকে হচ্ছে পরমাণুবাদের জনক বলা হয়। 7 নাম্বার প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট, ডিমিট্রি মেন্ডেলিভ, যাকে হচ্ছে আমরা পর্যায় সারণীর জনক বলে থাকি। 8 নাম্বার হচ্ছে লুই পাস্তুর, জীবাণুবিজ্ঞানের জনক বলা হয়। 9 নাম্বার হচ্ছে আর্কিমিডিস, আর্কিমিডিসকে গাণিতিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নই, তো অবশ্যই তোমরা এগুলি খাতায় নোট ডাউন করবে। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। স্বাধীনভাবে অস্তিত্ব রক্ষা করতে সক্ষম জীবের ক্ষুদ্রতম একক হল? স্বাধীনভাবে অস্তিত্ব রক্ষা করতে সক্ষম জীবের ক্ষুদ্রতম একক হল? এখানে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে দেখে নাও। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কোষ। কোষ কাকে বলে? জীবদেহের গঠনমূলক ও কার্যগত মূলের একককে কোষ বলা হয়। তো এ প্রসঙ্গে আমরা কিছু প্রশ্ন দেখে নেব। জীবের গঠন, 1 নম্বর প্রশ্ন, জীবের গঠন ও কার্যপ্রণালীর একককে কি বলে? কোষ বলে। 2 নম্বর প্রশ্ন কি আছে? কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে রবার্ট হুক। 3 নম্বর প্রশ্ন, প্রাণী কোষে কোন অঙ্গাণু শক্তি উৎপাদন করে? তো শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া, যাকে আমরা কোষের শক্তিঘর বলি বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলে থাকি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? তো সঠিক উত্তর হবে প্রোটিন সংশ্লেষ করে হচ্ছে রাইবোজোম। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুকে কোষের কন্ট্রোল সেন্টার বলা হয়? নিউক্লিয়াসকে। 6 নম্বর প্রশ্ন, গাছের কোষে অতিরিক্ত খাদ্য কোথায় সঞ্চিত হয়? সঠিক উত্তর হবে ভ্যাকুওলে। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নিচের কোন ব্যক্তি সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নন? তার মানে নিচের কোন ব্যক্তি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নন? এখানে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা দেখে নাও। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ওস্তাদ আমজাদ আলী খান। ইনি হচ্ছেন সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নন। তাহলে পণ্ডিত শিবকুমার শর্মা, তরুণ ভট্টাচার্য এবং ভজন সুপরে এরা হচ্ছে সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ওস্তাদ আমজাদ আলী খান ইনি হচ্ছেন শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এ প্রসঙ্গে আমরা আরও কিছু বিখ্যাত ব্যক্তি এবং তারা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত দেখে নেব। 1 নাম্বার হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, ইনি হচ্ছেন সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। 2 নাম্বার হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান, ইনি হচ্ছেন সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। 3 নাম্বার হচ্ছে ওস্তাদ আমজাদ আলী খান, ইনি হচ্ছেন শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। 4 নাম্বার হচ্ছে ওস্তাদ আল্লাহ রাখা, ইনি হচ্ছেন তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। 5 নাম্বার হচ্ছে ওস্তাদ জাকিব হোসেন, ইনি হচ্ছেন তবলার সাথে যুক্ত। 6 নাম্বার হচ্ছে এল সুব্রহ্মণ্যম, ইনি হচ্ছেন ভায়োলিনের সাথে যুক্ত। 7 নাম্বার হচ্ছে হরিপ্রসাদ চৌরসিয়া, ইনি হচ্ছেন বাঁশির সাথে যুক্ত। এই প্রশ্নটি তোমাদের অনেকবার জিজ্ঞেস করা হয় যে হরিপ্রসাদ চৌরসিয়া কিসের সাথে যুক্ত? ইনি হচ্ছেন বাঁশির সাথে যুক্ত। 8 নাম্বার হচ্ছে বালমুরলী কৃষ্ণা, ইনি হচ্ছেন কর্ণাটক সঙ্গীত ও ভোকালের সাথে যুক্ত। তো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি, অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। কোয়ার্টজাইটস কোন ধরনের শিলা? কোয়ার্টজাইটস কোন ধরনের শিলা? তো এখানে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে দেখে নাও। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রূপান্তরিত শিলা। এ প্রসঙ্গে আমরা শিলা সম্পর্কে জেনে নেব যে প্রথমে কি আছে? আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলার উদাহরণ কি দেখে নেব আমরা। আগ্নেয় শিলা হচ্ছে উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট, গ্রানাইট, অ্যান্ড্রেসাইট অ্যান্ড গ্র্যাভো।
তো আগ্নেয় শিলার উদাহরণ তোমাদের পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করা হয়। আর এই শিলা গঠিত হয় গলিত ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে জমাট বাঁধলে আগ্নেয় শিলা গঠিত হয়। আর আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট, গ্রানাইট, অ্যান্ড্রেসাইট অ্যান্ড গ্র্যাভো। 2 নাম্বার হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা গঠিত হয় নদী, হ্রদ বা সমুদ্রের নিচে জমে থাকা কণা ও জীবাশ্ম থেকে। আর এই পাললিক শিলার উদাহরণ হচ্ছে বালি পাথর, চুনা পাথর, শেল, কংগ্লোমারেট। নেক্সট হচ্ছে 3 নাম্বার রূপান্তরিত শিলা। আগ্নেয় বা পাললিক শিলা তাপ ও চাপে পরিবর্তিত হলে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আর এই রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে কোয়াজাইট। কোয়াজাইট যেটি হচ্ছে বালি পাথর থেকে তৈরি হয়, মার্বেল চুনাপাথর থেকে তৈরি হয়, স্লেট শেল থেকে তৈরি হয়, নাইস হচ্ছে গ্রানাইট থেকে তৈরি হয়, আর হচ্ছে সিস্ট। তাহলে রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে কোয়াজাইট, মার্বেল, সেল, নাইস, সিস্ট। এগুলি কিন্তু তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, তাই এগুলি ডিটেলস আকারে তোমাদের করানো হচ্ছে। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিউনিতে অবস্থিত। তো পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যপ্রদেশের সিউনি জেলায় অবস্থিত। তাহলে এই সিউনিটা কোথায় আছে? এটি হচ্ছে মধ্যপ্রদেশের একটি জেলা। তাহলে পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যপ্রদেশের সিউনি জেলায় অবস্থিত। এ প্রসঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য আমরা জেনে নেব। যে 1 নাম্বার হচ্ছে সুন্দরবন অভয়ারণ্য, এটি কোথায় অবস্থিত? এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। 2 নাম্বার হচ্ছে কাজিরাঙ্গা অভয়ারণ্য, এটি কোথায় অবস্থিত? অসমে অবস্থিত। 3 নাম্বার হচ্ছে শিমলিপাল অভয়ারণ্য, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। 4 নাম্বার গির অভয়ারণ্য, এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। 5 নাম্বার হচ্ছে পেরিয়ার অভয়ারণ্য, এটি হচ্ছে কেরালায় অবস্থিত। 6 নাম্বার হচ্ছে রণথম্বর অভয়ারণ্য, এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। নেক্সট ভিডিওতে আরও আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যারা যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এনটিপিসি পরীক্ষার জন্য যারা আমাদের সাজেশন নোটটি নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। 200 পেজের গুরুত্বপূর্ণ নোট তোমাদের প্রোভাইড করা হবে মাত্র 99 টাকার বিনিময়ে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।